ডোন্ট ক্রাই ইলি, প্লিজ স্টপ। ইলি ফোপাতে ফোপাতে জবাব দেয়, না তো কি করব টিরু? তুই কেন বুঝে না আমার কথা? আমি তো ওর ভালো চাই, ও আমার বোন। ও কবে আমার কথা মানবে টিরু? কবে আমাকে একটু ভালোবাসবে? বাবা মার স্নেহ তো পাওয়ার সুযোগ হলো না, এখন কেবল বোনের ভালোবাসা চাচ্ছি। স্রষ্টা কি সেটাও আমার কপালে রাখেনি? তিরু করুণ চোখে তাকালো, ভীষণ করে বলতে চাইলো, তোমাকে উইলি কিভাবে ভালোবাসলি ইলি? ও তো তোমাকে বোন হিসেবে মানেই না, সর্বদাই হেও তুচ্ছ করে, তোমায় ঘৃণা করে। এটা কবে বুঝতে পারবে তুমি? তবে ও বলল না। এই কথাটা বললে ইলি আরো ভেঙে পড়বে না? তার জন্য বিষয়টা এড়িয়ে গেল। খানিক হাসার চেষ্টা করে শুধালো, উইলি আমাদের কত ছোট ইলি, কেন বোঝো না তুমি? ছোট মানুষ, তাই তোমার কথা বুঝতে চায় না। আর একটু বড় হলে ঠিকই বুঝবে। এখন কান্না বন্ধ করে পড়তে বসো তো দেখি। কালকে এক্সামে ফেল করতে চাও নাকি? ইলি কিয়ৎক্ষণ মৌন রইল, আপন মনে দুঃখগুলো অন্তরালের খাঁচায় বন্দি করার চেষ্টা করলো। হচ্ছে না যে। দুঃখের পরিমাণটা তার এতটাই বেশি যে মন গহীনে লুকিয়ে রাখা দায় হয়ে পড়েছে। কান এঁটো করার শব্দে ফোন বেজে উঠল। চমকালো দুজনেই। তিরুর ফোন। ইলির ভেজা গাল দুহাতে মুছে তিরু গেল ফোনের নিকট। আননোন নাম্বার হতে ফোন। তার কপালে ভাঁজ পড়ল। খানিকটা চিন্তিত হয়ে কল রিসিভ করল। অরুণ বলছিলাম। ভারী কণ্ঠ শোনালো। তিরু স্তম্ভিত। কতদিন পর, ঠিক কতদিন পর এই গা শিরশির করে দেয়া কণ্ঠ শুনছে সে। এক কি দুদিন না, পুরো একটা সপ্তাহ পর। এতদিন এই লোকটা ফোন দেয়নি দেখে বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করেনি তার। অরণকে মনেও পড়েনি, কিন্তু আজ দেখো তো, লোকটা ফোন দিল আর সাথে সাথেই তার নিষ্ঠুর বেঈমান মস্তিষ্ক বারংবার বলতে লাগলো, এই তো, এই কণ্ঠের অপেক্ষাতেই তো ছিলাম। তিরু, তিরু, আপনি কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন কি? ধৈর্যহারা শোনালো অরণের গলা। বিমূর তিরু হুঁশে এলো, চটপট শুধালো, জি আছি তো, বলুন। এত রাতে ফোন দিলেন যে, কোনো সমস্যা কি? অরণ কণ্ঠের খাদ নামিয়ে প্রতিউত্তর করল, কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি জরুরি একটা কথা বলা প্রয়োজন ছিল। ভেবেছিলাম সকালেই ফোন দিব, কিন্তু এখন দিয়ে ফেললাম। আপনি তো মেবি ঘুমাননি, তাই না? না, ঘুমাইনি, পড়ছিলাম। কথার মাঝে তিরু খেয়াল করলো অরণ তাকে একবার তুমি তো কখনো আপনি বলছে। এ প্রসঙ্গে প্রশ্ন তুলল সে তৎক্ষণাৎ, আচ্ছা ওয়েট, আপনি একবার আমায় আপনি তো আর একবার তুমি কেন বলছেন? বলুন তো, ফিক্সড কিছু একটা রাখুন। আচ্ছা, আই উইল ট্রাই। যার জন্য কল করা আপনাকে, আমি কাল আপনাকে এক্সাম হলে দিয়ে আসবো। কষ্ট করে আপনি হোস্টেলের নিচে 5 মিনিট দাঁড়িয়ে থাকলেই হবে। তিরু অবাক হয়ে বলল, কষ্ট করে আপনি কেন আবার আসতে যাবেন? আমি বাসে করে চলে যাব না, আপনার আসার দরকার নেই। অরণ দৃঢ় গলায় বলল, দরকার আছে বলেই বলছি, অদরকারি কাজ আমি করি না তিরু। কল কেটে গিয়েছে। কেটে দিয়েছে অরণ। কিয়ৎ সময় নিয়ে তিরু তাকিয়ে রইল ভ্যাবলার মতো তার ফোনের স্ক্রিনের পানে। হুট করে কল দিয়ে আবার হুট করেই না বলে কয়ে কেটে দিল। কি অদ্ভুত, কি অসভ্য ছেলে। ন্যূনতম সৌজন্যবোধ অবধি দেখালো না। প্যারিসের আকাশে আজ সেজেছে নীলাভ রঙে। পরিষ্কার আকাশ, একদল নাম না জানা শুভ্র পাখি উড়ে বেড়াচ্ছে অম্বর জুড়ে। প্যারিসের আবহাওয়া আজ উষ্ণ গরম পড়েছে বেশ, কড়া রোদ্দুর গায়ে লাগছে প্রচন্ড। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ম্যাপল ট্রি, পাতা এসেছে গাছে। ম্যাপল ট্রির ফাঁক গলিয়ে তপ্ত রোদ এসে ছুঁয়ে দিচ্ছে তিরুকে আদুরে ভাবে। চোখ জোড়া বন্ধ তিরুর, শাঁসা বাতাস বইছে। গাছের পাতা বাতাসে দুলে হৃদস্থল তপ্ত করা শব্দ করছে। তিরু চোখ বুজে সেই শব্দই প্রবল আগ্রহে শুনছে। বুক ভরে টেনে বিশুদ্ধ শ্বাস নিচ্ছে। এখানকার বাতাসে মিশে আছে মিষ্টি একটা ঘ্রাণ। ঘ্রাণটা অবশ্য এক ধরনের ফুলের। ইলি এমনটাই বলেছে তাকে। হ্যাঁ, 1 বছর তো হয়ে এলো টিরু। তা কেমন লাগলো আমাদের প্যারিস? ধপ করে চোখ জোড়া উন্মুক্ত করে তিরু খানিক মন খারাপ নিয়ে বলল, প্যারিসের সৌন্দর্য আর দেখা হলো কই? 1 বছর পেরোলো, গাধার খাটনি খাটাচ্ছে ভার্সিটি।
কিন্তু যাই বলো না কেন, এখানকার মানুষ চমৎকার। আর প্যারিসও সুন্দর নিশ্চয়ই, আমার স্বপ্নের মতো সুন্দর। চাপ নিও না, সামনের বছরটা থেকে ভার্সিটির প্যারা দেয়া কমিয়ে ফেলবে, তখন ইচ্ছে মতন ঘুরিও প্যারিসের সাথে পুরো ফ্রান্স। দুজনের কথার মাঝেই অরণ উপস্থিত হলো। হর্ন বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করলো। তিরু ইলি আগ্রহ নিয়ে তাকাতেই অরণ গাড়ি থেকে নেমে আসে। চোখে রোদ চশমা, তার পরনে ঝকঝকে পোশাক, নীল রঙের গাঢ় নীল ফর্সা গায়ে মানিয়েছে। তবে তিরুর মনে হলো এই ফর্সা মুখটায় অরণকে কালো চশমাতে দারুণ মানাতো, একদম সিনেমার হিরোদের মতো লাগতো। তিরু আবল তাবল ভাবনার মাঝে অরণ এসে প্রশ্ন করে, বেশি অপেক্ষা করিয়েছি তোমাদের? জবাব দেয়নি ইলি। না না, মাত্রই নেমেছি আমরা, আপনারা তবে যান, আমি বাসে যাচ্ছি। অরণ তৎক্ষণাৎ থামায় ইলিকে বলে, গাড়িতে 4 জনের বেশি মানুষের জায়গা আছে, সেখানে আমরা মাত্র 3 জন। আপনি কেন একা যাবেন? আমাদের সাথেই আসুন। তিরু নীরবতা ভেঙে বলে, হ্যাঁ ইলি, আমি কিন্তু তোমায় ফেলে যাব না। দুজনের তুমুল জোড়াজুড়িতে ইলি গাড়ির পেছনে গিয়ে উঠল। তার পর তিরু উঠতে নিবে, তখন পেছন হতে অরণ তাকে দরজা খুলে দেয়। তিরু এক ঝলক তাকালো ছেলেটার পানে। অরণের দৃষ্টি তখন অন্যত্রে। তিরু উঠে বসলো। ইস, আজ সবকিছু তার এত ভালো লাগছে কেন? অরণ ইলি গল্প জুড়ে দিয়েছে। কতটা মুক্ত মনা, প্রাণোচ্ছল লাগছে অরণকে। অথচ তিরুর সাথে কথা বলতে গেলেই তার সব জড়তা গম্ভীরতা এসে জুড়ে বসে। কেন? তিরুকে কি তার ভালো লাগেনি? ফুরফুরে মেজাজটা দপ করে নিভে গেল। হানা দিল অস্বস্তি, চাপা হাহাকার আর বেদনা। কেন এই বেদনা? তিরু কি এই ছেলেটার প্রতি দুর্বল হয়েছে? ওহো, তিরু কারো অবজ্ঞা উপেক্ষা সহ্য করতে পারে না, এটাই বেদনার কারণ। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই ইলি দ্রুত নেমে যায়। বসে রয় একা তিরু। অরণ ভ্রুকুচকে তাকিয়ে মেয়েটার পানে আচমকা ভাবল, তিরু হয়তো পুনরায় সিট বেল্ট জনিত সমস্যায় পড়েছে, তাই ও এগিয়ে গেল তিরুর পানে। সন্নিকটে যেতেই তিরু করল এক ভয়ানক কাজ। রাগ চেপে রাখতে না পেরে সে অরণের কলার চেপে ধরে চেঁচালো, কি সমস্যা আপনার? ভুল 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 করেছে তিরু, বিশাল বড় ভুল। সেই ভুলের কারণে তিরু এখন অনুশোচনার অনলে দগ্ধ। বক্ষপিঞ্জরে ঝড় উঠেছে তার। হৃদয়স্থল বড্ড অশান্ত। অন্তরালের হাল বেহাল। নিজেকে ধিক্কার জানাচ্ছে বারংবার। অনুতপ্ততায় কাহিল মন। কিন্তু ভুল করে এমন রূপ প্রদর্শন করার কোনো মানে আছে? নেই। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তিরু ভেবে কাজ করেনি, তাই তার ভুল হয়েছে। এখন ভুলটা করার পর অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে কি? এলোমেলো যা করার তা তো পূর্বেই করে বসেছে। লাইব্রেরি বিরান, শিক্ষার্থীরা সবাই অডিটোরিয়ামে। পরীক্ষার পর মূলত এখানকার শিক্ষার্থীরা মন ফ্রেশ করতে খেলাধুলা করে, সে যে বয়সেরই শিক্ষার্থী হোক না কেন। অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের খেলা করার পাশাপাশি বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। ক্লাসের চাপ শেষেই দল বেঁধে শিক্ষার্থীরা অডিটোরিয়াম নয়তো মাঠে ছুটে যায়। তিরুও যেত। ও বাস্কেটবল খুব ভালো খেলে, কিন্তু আজ সে ক্লাস শেষে ভার্সিটির বাহিরে না গিয়ে এসেছে লাইব্রেরিতে। আসা মাত্রই হেড ডাউন করে বসে আছে। আধ ঘন্টা হলো। ওই সময় অরণের কলার চেপে ধরল। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে সরি বলে ছুটে বেরিয়ে এসেছিল এক্সাম হলে। তখন মনে চরম অপরাধ বোধ হলো। সেভাবেই কোনো রকম পরীক্ষাটা দিল। মস্তিষ্ক হালকা হতেই তাকে জাপটে ধরল দুশ্চিন্তা, অনুতপ্ততা, একরাশ লজ্জা আর ভয়। অরণ নিশ্চয়ই তাকে খুব খারাপ মেয়ে মনে করছে, কিন্তু ও করবেটা কি? রাগ যে সামলাতে পারে না। তখনকার রাগ অবশ্য ভিত্তিহীন। তিরু সচরাচর ভিত্তিহীন কারণে রাগে না, কিন্তু তখন কি যে হলো তার! ধুর! অনুশোচনা যখন তিরুকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে ভারী যন্ত্রণা দিচ্ছিল, তখনই তিরুকে উদ্ধার করতে কল এলো ফোনে। এলি ফোন দিয়েছে। হ্যাঁ ইলি, বলো। এলি ওপাশ থেকে প্রত্যুত্তর করলো বিরক্তি মাখা গলায়, বলল, কোথায় তুমি টিরু? আমরা কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে। এর আগে যে কল দিলাম
রিসিভ করলে না কেন? তিরু আমতা আমতা করে জবাব দেয়। লাইব্রেরিতে আমি হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কি। কেন খুঁজছিলে? কারণ তোমাকে খুঁজছে তিরু, ও তোমার সাথে দেখা করতে চায়। অরণ ইলি অরণের নামটা অবধি ঠিক মতন উচ্চারণ করতে পারে না। শুধুমাত্র ইলিই নয়, আরো অনেকে রয়েছে এই ভিন দেশে, তারা অরণের নামটা অ্যারন হিসেবে উচ্চারণ করে। অরণ অপেক্ষা করছে। বাক্যদ্বয় তিরুকে অবাক করে ছাড়ল। ছেলেটা এখনো যায়নি, কেন অপেক্ষা করছে? সে তো ভেবেছিল অরণ তাকে দিয়ে নিজ গন্তব্যে ছুটেছে। টেবিল থেকে ব্যাগ ছো মেরে ঘাড়ে তুলে ছোটা শুরু করে তিরু। করিডোর পেরিয়ে যেতে যেতে খেয়াল করে অদূরে অরণ ইলি একত্রে দাঁড়িয়ে আছে। ওদের দুইজনকে ক্লান্ত দেখাচ্ছে। ছোটার গতি বাড়ল তার। ইলি বুঝে আসা গলায় বলে উঠল, কেয়ারলেস মেয়েটা এসেছে। অরণ ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো। ছোট এক ছাউনির নিচে বসেছিল দুজন। তিরুকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে এগোলো। সর্বপ্রথম কথা হলো ছুটে আসা তিরু। কি ব্যাপার? আমাকে কেন খোঁজা হচ্ছে, আপনি জাননি? অরণের মুখশ্রীর রূপরেখা চট করে পাল্টালো। কণ্ঠে একদম ভিন্ন রকম সুর টেনে বলল, যাইনি। কেন? আমার থাকাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? তিরু ব্যতিব্যস্ত হলো। না না, তা কেন? ওদের দুজনের মাঝে ফোড়ন কাটা ইলি। শোনো, তোমরা কথা বলো বরং, আমি গেলাম, একটু কাজ আছে আমার। স্মিথ হাসলো অরণ, তবে ক্ষণিকের জন্য। ইলি প্রস্থান করতেই মুখবয়বে টেনে আনলো গাঢ় কালো মেঘ। মুখশ্রীতে গাম্ভীর্যতা বহাল। তিরু গভীর নয়নে দেখতে ব্যস্ত নতুন অরণকে। নতুন অরণ? হ্যাঁ, নতুন অরণই তো। লোকটাকে আগে কখনো সে গম্ভীর হতে দেখেনি। দেখেছে শীতল মুখবয়ব, শান্ত চোখের চাহনি, কিন্তু এবার যেন তার পাশে দাঁড়িয়ে ভিন্ন অরণ। আসুন আমার সাথে। অরণ গম্ভীর কণ্ঠে বলে উঠল। তিরু বিনা বাক্য ব্যয়ে হাঁটা ধরে। অরণকে নিয়ে বিশ্লেষণে ব্যস্ত তিরু খেয়ালই করল না হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে রাস্তার মাঝে। অরণের পিছু পিছু চলতে গিয়েও দূরত্ব সৃষ্টি করে নিয়েছে। অরণটার ধ্যানও তার প্রতি নেই। সিগন্যাল তখন গ্রিন লাইট প্রদর্শন করছে। অন্যমনস্ক তিরু বেমালুম আশেপাশের জগৎ ভুলে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটা ধরল। পেছন থেকে চেঁচালো পুলিশ। ছুটে আসছিল গাড়ি নিয়ে। ফোনে মগ্ন অরণের ধ্যান ছুটে গেল। তিরুর অবস্থান দেখে বড়সড় হলো চোখজোড়া। কি অদ্ভুত, মেয়েটা এমন রোবটের মতো হেঁটে যাচ্ছে কেন? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে শুনছে না তা? অরণ ছুটল, টান দিয়ে তিরুকে নিজের সাথে মিশিয়ে নিল লহমায়। তিরু ফিরে এলো হুঁশে। সাথে কেঁপে উঠল অরণের হুঙ্কারে। অদ্ভুত মেয়ে, মন কোথায় থাকে? আশপাশ থেকে যে চেঁচাচ্ছে কানে শুনেন না আপনি? এখনই তো হতো একটা অ্যাক্সিডেন্ট। তিরু সিটিয়ে রয়েছে অরণের শক্তপোক্ত হাত তার কোমরে। সড়কে গাড়ি চালানো কয়েকজন সাদা চামড়ার লোক তিরুকে ইংরেজিতে বকাঝকা করে গাড়ি টেনে চলে গেল। দৌড়ে এলো ট্রাফিক পুলিশ। চারপাশে এক নজর বুলিয়ে অরণ শক্ত চোখে পুনরায় তিরুর পানে তাকালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল, দিলেন তো ঝামেলা লাগিয়ে। এখন পুলিশের চক্করে কতক্ষণ টাইম ওয়েস্ট হয় কে জানে। অরণের কণ্ঠে স্পষ্টত বিরক্তির রেশ। তিরু গায়ে মাখল না। সে মিশে আছে ছেলেটার সাথে। মুঠোয় বন্দি করেছে অরণের এক গাছি শার্টের কাপড়। ও ভাবছে কিছু। ভাবনাকালীন হুঁশ থাকে না তার। আরো কত কি অদ্ভুত স্বভাব তার মাঝে যে রয়েছে হিসেব নেই। তিরু অদ্ভুতুরে, ভীষণ অদ্ভুতুরে। এখন এটা অরণকে বোঝায় সে কি করে? লোকটা তো রেগে আগুন। অবশ্য রাগাটা স্বাভাবিক নয় কি? তবে তিরু জানে, এই যে তার সন্নিকটের সৌম্য পুরুষ, এই লোকটা জীবনে আসার পর হতে সে আরো অদ্ভুত হয়েছে। নয়তো এমনটা তো কখনো ঘটেনি। আজই কেন? অরণকে নিয়ে চিন্তা করতে করতেই সে হুঁশ হারালো। দিক বেদিক শূন্য হলো, তাই না? তিরুর ডান পাটা একটু ছুলে গেছে। খানিকটা রক্তও পড়ছে সেখান হতে। অরণ দেখেছে আঘাতপ্রাপ্ত স্থান, তবুও চুপ ছিল, কিছু বলেনি। তবে এই মুহূর্তে পুলিশ ঝামেলা মিটিয়ে ফেরার সময় তিরুর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দেখে তার টনক নড়ল। চিন্তা হলো একটুখানি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো,
পায়ে দেখি ব্যথা পেয়েছেন। কখন পেলেন? তিরু প্রতিউত্তর করলো,